হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টার ফিলোজফি দ্বিতীয় অধ্যায় পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি 3 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চলো বেশি দেরি করব না, 3টি কোশ্চেন উইথ অ্যান্সার 3 মার্কসের জন্য আমরা দেখে নেব। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়? উত্তরটি তোমরা দেখে নাও। পদের ব্যাপ্যতা কাকে বলে? উত্তরটি তোমরা প্রথমেই দেখে নাও। একটি বচনে দুটি পদ থাকে, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। নিরপেক্ষ বচনের কোনো পদ যখন তার পূর্ণ ব্যক্তার্থকে প্রকাশ করে, অর্থাৎ সেই পদটির দ্বারা নির্দেশিত সকল বস্তু বা ব্যক্তিকে বোঝায়, তখন সেই পদটি সেই বচনে ব্যাপ্য কিন্তু হয়ে থাকে। আর নিরপেক্ষ বচনের কোনো পদ যখন আংশিক ব্যক্তার্থকে প্রকাশ করে, অর্থাৎ সেই পদটির দ্বারা নির্দেশিত শ্রেণীর একাংশকে বোঝায়, তখন সেই পদটি অব্যাপ্য হয়। সুতরাং উদ্দেশ্য ও বিধেয় পদের ব্যাপ্য ধর্ম ও অব্যাপ্য ধর্মকে বলা হয় পদের ব্যাপ্যতা। এবারে তোমরা দেখে নাও কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য। সামান্য সদর্থক এ বচন কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। সামান্য নগর্তক বচন ই বচন উদ্দেশ্য বিধেয় উভয় পদ কিন্তু ব্যাপ্য হয়ে থাকে। তারপরে তোমরা দেখে নাও বিশেষ সদর্থক বচন আই বচন কোনো পদকেই কিন্তু ব্যাপ্য করে না, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় পদ উভয় কিন্তু অব্যাপ্য কিন্তু হয়ে থাকে। বিশেষ নগর্তক বচন ও বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ কিন্তু ব্যাপ্য হয়ে থাকে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 3 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে প্রায় কিন্তু এসে থাকে। কোশ্চেনটি হলো বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। বচনের ক্ষেত্রে সত্যতা ও মিথ্যাত্ব নির্ণয় করা হয়, কিন্তু বাক্যে সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করা হয় না। 2, যুক্তিবিজ্ঞানে একমাত্র ঘোষক বাক্যই বচন হিসেবে গণ্য হয়, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে আমরা নানা রকম বাক্য কিন্তু পাই। 3, বচনের অন্যতম অংশগুলি হলো উদ্দেশ্য, বিধেয়, মানক ও সংযোজক, কিন্তু বাক্যে দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। 4, বচন সবসময় বর্তমান কালের হয়, কিন্তু বাক্য যে কোনো সময় বা কালের হতে পারে। 5, বচনের ক্ষেত্রে স্পষ্টভাবে সংযোজককে উল্লেখ করা হয়, বাক্যের ক্ষেত্রে সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। 6, বচনের ক্ষেত্রে গুণ ও পরিমাণকে সর্বদা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, কিন্তু বাক্যের ক্ষেত্রে গুণ ও পরিমাণকে সর্বদা স্পষ্টভাবে উল্লেখ করা হয় না। বৈধতা ও সত্যতা কাকে বলে? প্রথমে তোমরা দেখে নাও বৈধতা কাকে বলে। বৈধতা হলো যুক্তি বা যুক্তির আকারে ধর্ম, কেননা যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে। যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত হেতু বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়া। তাই বৈধতা বা অবৈধতা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়, যুক্তির অন্তর্গত বচনের ক্ষেত্রে কিন্তু নয়। যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে বৈধ যুক্তির নিয়ম মেনে নিঃসৃত হলে যুক্তি বৈধ হবে, আর নিয়ম না মেনে নিঃসৃত হলে যুক্তি অবৈধ হবে। এবারে তোমরা দেখে নাও সত্যতা কি। সত্যতা বচনের ধর্ম, কেননা বচনই সত্য অথবা মিথ্যা হতে পারে। সত্যতা বলতে বচনের বাস্তব আনুগত্যকে কিন্তু বোঝায়। একটি বচন তখনই সত্য হবে যদি সেই বচনে প্রকাশিত বিষয়ের সঙ্গে বাস্তবের মিল থাকে। যেমন দিল্লি হয় ভারতের রাজধানী, এই বচনটি সত্য, কেননা এর বক্তব্য বাস্তব অনুযায়ী হয়েছে, কিন্তু দিল্লি হয় বাংলাদেশের রাজধানী, এই বচনটি মিথ্যা, কারণ বচনের বিষয় বাস্তব অনুযায়ী হয়নি। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।